আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। একদিনেই গৌতম আদানির সম্পদমূল্য কমল $570 কোটি। চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র। বড় চুক্তির পথে ভারত ও ইইউ। ইরানে হামলার সুযোগ খোঁজে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। একদিনেই গৌতম আদানির সম্পদমূল্য কমল $570 কোটি। ভারতে সপ্তাহের শেষ কার্যদিবসে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোর বাজার মূল্যায়ন কমেছে 12.5 বিলিয়ন বা $1,250 কোটি বা 1,01,000 কোটি রুপির বেশি। এ ঘটনার জেরে একদিনে গৌতম আদানির সম্পদমূল্য কমেছে 5.7 বিলিয়ন বা $570 কোটি। ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় তার অবস্থান এখন 30তম। তবে 2023 সালের মতো এবার অবশ্য এতে হিন্ডেনবার্গের সংশ্লিষ্টতা নেই। বার্তা সংস্থার রয়টার্সের সংবাদে বলা হয়েছে, সম্প্রতি ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসইসি কর্তৃপক্ষ গৌতম আদানি ও সাগর আদানিকে জালিয়াতি ও ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগে সরাসরি ইমেল করে সমন পাঠানোর অনুমতি চেয়ে মার্কিন আদালতের কাছে আবেদন করেছেন। 2024 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ আদানি গ্রুপের কয়েকজন নির্বাহীর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে আদানি গ্রিনের উৎপাদিত বিদ্যুৎ কেনার ব্যবস্থা করতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনায় জড়িত ছিলেন তারা। আদানি গ্রিন আদানি গোষ্ঠীরই কোম্পানি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে দেওয়ানি মামলা করে। আদানি পরিবার ও আরও কয়েকজন আসামির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে ফৌজদারি মামলা করেছে সেটা তার থেকে আলাদা। আদালতের নথি অনুযায়ী বিচার বিভাগের মামলাটি এখনও চলমান। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যেসব বিদেশি কোম্পানি মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা ব্যবসা পাওয়ার জন্য বিদেশে ঘুষ দিতে পারে না। একই সঙ্গে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিনিয়োগ আহ্বান করাও আইনত নিষিদ্ধ। আদানি গ্রিনের শেয়ার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন না হলেও মার্কিন বিনিয়োগকারীরা বৈশ্বিক ব্রোকারেজ কোম্পানিগুলোর মাধ্যমে আদানি গোষ্ঠীর শেয়ার কিনতে পারেন। যেখানে মার্কিন বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত, মার্কিন আদালত হস্তক্ষেপ করতে পারে। চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র। পেন্টাগনের নতুন প্রতিরক্ষা কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অগ্রাধিকারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রতি 4 বছর অন্তর প্রকাশিত এই গুরুত্বপূর্ণ নথিতে জানানো হয়েছে, চীন এখন আর ওয়াশিংটনের প্রধান নিরাপত্তা ঝুঁকি নয়। এর পরিবর্তে পেন্টাগন এখন আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করে নিজেদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পশ্চিম গোলার্ধের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শুক্রবার 23 জানুয়ারি প্রকাশিত 34 পৃষ্ঠার এই জাতীয় প্রতিরক্ষা কৌশলে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে ওয়াশিংটন আমেরিকানদের প্রকৃত স্বার্থকে উপেক্ষা করে এসেছে। নতুন এই কৌশলে মার্কিন মিত্রদের জন্য একটি সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। পেন্টাগন স্পষ্ট করেছে যে এখন থেকে মিত্র দেশগুলোকে দেওয়া ওয়াশিংটনের সামরিক সহায়তার পরিমাণ হবে সীমিত। ইউরোপের মতো মিত্রদের পরামর্শ দেওয়া হয়েছে তাদের জন্য বড় হুমকি কিন্তু আমেরিকার জন্য কম উদ্বেগের এমন বিষয়গুলোতে যেন তারা নিজেরাই নেতৃত্ব দেয়। নথিতে দাবি করা হয়েছে মিত্র দেশগুলো এতদিন আমেরিকার অর্থে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করে আসছিল, যা আর চলতে দেওয়া হবে না। তবে একে বিচ্ছিন্নতাবাদ বলতে নারাজ পেন্টাগন, বরং তারা একে আমেরিকান স্বার্থের নিরিখে একটি বাস্তববাদী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পেন্টাগন এখন সংঘাতের বদলে শক্তির মাধ্যমে ভারসাম্য বজায় রাখার নীতি গ্রহণ করেছে। নথিতে বলা হয়েছে, আমেরিকার লক্ষ্য চীনকে শ্বাসরোধ করা বা অপমান করা নয়, বরং কোনো পক্ষ যাতে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে তা নিশ্চিত করা। উল্লেখ্য, এবারের প্রতিরক্ষা কৌশলে তাইওয়ানের কোনো উল্লেখ নেই, যা আগের সংস্করণগুলোতে নিয়মিত থাকত। অন্যদিকে প্রায় 4 বছর ধরে ইউক্রেনে হামলা চালানো রাশিয়াকে এখন আমেরিকার জন্য সরাসরি কোনো হুমকি হিসেবে না দেখিয়ে ন্যাটোর পূর্ব দিকের সদস্যদের জন্য একটি নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি হিসেবে বর্ণনা করা হয়েছে।
বড় চুক্তির পথে ভারত ও ইইউ। আগামী সোমবার ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুইস সান্তোস দা কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। রাষ্ট্রীয় ভোজসভা আর আনুষ্ঠানিক কুচকাওয়াজের আড়ালে এই সফরের মূল লক্ষ্য এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের সঙ্গে ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়া। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন যখন ইউরোপীয় মিত্রদের ওপর শুল্কযুদ্ধের হুমকি দিচ্ছে এবং ভারতের ওপর ৫০% শুল্ক আরোপ নিয়ে অনড় অবস্থানে রয়েছে, ঠিক তখনই দিল্লি ও ব্রাসেলস তাদের ২ দশকের অমীমাংসিত বাণিজ্য আলোচনা সমাপ্ত করতে চলেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে প্রজাতন্ত্র দিবসে ইউরোপীয় নেতাদের আমন্ত্রণ জানানো ভারতের পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা। এটি প্রমাণ করে যে ভারত তার বৈদেশিক নীতিতে বৈচিত্র্য বজায় রাখছে এবং ওয়াশিংটনের খামখেয়ালি সিদ্ধান্তের ওপর তারা নির্ভরশীল নয়। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের বিশেষজ্ঞ চিটি জি বাজপেয়ী বিবিসিকে বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছে যে ট্রাম্প প্রশাসনের চাপের মুখেও তারা বিশ্বমঞ্চে নিজেদের কৌশলগত অবস্থান সুসংহত করতে সক্ষম। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এই সম্ভাব্য চুক্তিকে মাদার অফ অল ডিল বা সব চুক্তির সেরা হিসেবে অভিহিত করেছেন। ২৭ জানুয়ারি একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। গত ৪ বছরে এটি হবে ভারতের নবম মুক্ত বাণিজ্য চুক্তি, যার আগে যুক্তরাজ্য, ওমান এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলোর সঙ্গে সফল চুক্তি করেছে দিল্লি। অন্যদিকে ব্রাসেলসও জাপানের মতো বড় অর্থনীতির দেশের পর এবার ভারতের বিশাল বাজার ধরতে মরিয়া। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বৈশ্বিক ভূরাজনীতিতে উভয় পক্ষই এখন নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে। ভারতের লক্ষ্য মার্কিন শুল্কের নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠা, আর ইউরোপীয় ইউনিয়ন চাইছে চীনের ওপর তাদের বাণিজ্যিক নির্ভরশীলতা কমিয়ে আনতে। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চিরশত্রু ইরানকে আক্রমণ করার জন্য ইসরায়েল বর্তমানে একটি সুযোগ খুঁজছে। শুক্রবার ২৩ জানুয়ারি তুর্কি সংবাদ মাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েলের এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। ফিদান তার তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে ইসরায়েলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি আশা করি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে, কিন্তু বাস্তবতা হল ইসরায়েল বিশেষভাবে ইরানের ওপর আঘাত হানার অপেক্ষায় রয়েছে। ফিদান আরও যোগ করেন যে একজন প্রকৃত বন্ধু হিসেবেই তিনি তেহরানকে এই তিক্ত সত্য জানিয়েছেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই উদ্বেগ এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ২২ জানুয়ারি জানিয়েছেন, তিনি ইরানের দিকে একটি বিশাল নৌবহর বা আর্মাডা পাঠাচ্ছেন। ওয়াশিংটন থেকে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের উপর যে কোনো ধরনের হামলা, তা ছোট বা বড় যাই হোক না কেন, সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবেন এবং এর কঠোরতম জবাব দেবেন। ২০২৬ সালের জানুয়ারিতে এসে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও বিক্ষোভের কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক তৎপরতা এক নতুন যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে। ইতোমধ্যে ইরানের বিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে জানিয়েছেন যে আঙ্কারা ইরানের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতবদ্ধ এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী।